সবাই বলেছিল, গরিবের ঘরে জন্ম যখন, তখন স্বপ্ন দেখা তোর মানায় না। পেটে খিদে আর চারিদিকে দারিদ্র্যের হাহাকার। শান্তিপুর গ্রামে সে এক চিলতে মাটির ঘরে বসে রূপা যখন মোমবাতির আলোয় পড়াশুনো করত, তখন গ্রামের মানুষ তাকে নিয়ে উপহাস করত। কেউ জানতো না মায়ের শেষ সম্বল ওই ছোট্ট সোনার নাকফুলটি বিক্রি করে দেওয়া টাকা আর একটি পুরনো জং ধরা সেলাই মেশিন নিয়ে একদিন এক মেয়ে ঘর থেকে বেরোবে ইতিহাস গড়ার জন্য। আজ সেই মেয়েটি কয়েকশো মানুষের অন্নদাতা, যার সাফল্যের গল্প শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। কিভাবে শূন্য থেকে শুরু করে রূপা আজ সাফল্যের শিখরে পৌঁছালো, শহরের বিদ্রুপ আর সমাজের তাচ্ছিল্যকে কিভাবে সে বুড়ো আঙুল দেখালো। চলুন আজ শুনি এক বাঙালি মেয়ের হার না মানার বাস্তব এক জীবন যুদ্ধের কাহিনী। একটি ছোট্ট গ্রাম, নাম তার শান্তিপুর। সেখানেই টিনের চাল আর মাটির দেওয়ালে এক চিলতে ঘরে থাকতো রূপা। রূপার বাবা ছিলেন একজন দিনমজুর আর মা অন্যের বাড়িতে কাজ করতেন। অভাব ছিল তাদের নিত্য সঙ্গী। দুবেলা ভাত জুটবে কিনা সেই চিন্তায় যেখানে বড়রা দিশেহারা, সেখানে রূপা দেখত আকাশ ছোঁয়া স্বপ্ন। সে পড়াশুনো করে বড় হতে চায়, মা বাবার দুঃখ ঘোচাতে চায়। গ্রামের মানুষ বলতো, গরিবের আবার পড়াশুনো কিসের, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে দাও। কিন্তু রূপার জেদ ছিল পাহাড়ের মতো অটল। সে জানতো তার এই দারিদ্র্যের শৃঙ্খল ভাঙার একমাত্র অস্ত্র হলো শিক্ষা। স্কুলের মাইনে দেওয়ার সামর্থ্য ছিল না বাবার। রূপা দমে যায়নি। সে পুরনো বই জোগাড় করে মোমবাতির আলোয় রাত জেগে পড়াশুনো করত। স্কুলের শিক্ষকরা রূপার এই মেধা দেখে অবাক হতেন। অভাবের তাড়নায় অনেকদিন রূপাকে শুধু জল খেয়ে স্কুল যেতে হয়েছে, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি। মাধ্যমিকে সে সারা জেলায় প্রথম সারিতে নাম তুলল। গ্রামবাসী অবাক হলো, কিন্তু তার পথ আরও কঠিন হয়ে পড়ল। কলেজে পড়ার খরচ কে দেবে? রূপা তখন নিজের জেদ বজায় রাখতে গ্রামের ছোট ছোট বাচ্চাদের টিউশনি পড়ানো শুরু করলো। সারাদিন টিউশনি আর রাতে নিজের পড়াশুনো, এভাবেই কাটতো তার দিন। উচ্চ মাধ্যমিকে দারুণ ফলাফল করার পর রূপা স্বপ্ন দেখল কলকাতার বড় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু তার হাতে ছিল মাত্র কয়েকশো টাকা। মা তার একমাত্র শেষ সম্বল সোনার নাকফুলটি বিক্রি করে রূপার হাতে দিয়ে বললেন, যা মা, তুই আমাদের মুখ উজ্জ্বল কর। শহরে আসা রূপার জন্য ছিল এক বড় ধাক্কা। শহরের চাকচিক্য আর ইংরেজি বলা সহপাঠীদের ভিড়ে নিজেকে খুব ছোট মনে হতো তার। অনেকে তাকে গাইয়া বলে বিদ্রূপ করত, কিন্তু রূপা জানতো সে এখানে কেন এসেছে। সে জানতো তার বাবা মায়ের শ্রমের কথা। অপমানের জবাব সে মুখে না দিয়ে দিতে শুরু করলো তার রেজাল্টে। লাইব্রেরি ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা। যে সময় অন্য ছাত্রছাত্রীরা আড্ডা দিত, রূপা তখন লাইব্রেরির এক কোণে বসে ভবিষ্যতের পরিকল্পনা করত। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর রূপার সামনে আসলো সব থেকে বড় পরীক্ষা, একটা ভালো চাকরি। একের পর এক ইন্টারভিউ দিচ্ছিল সে, কিন্তু বারবার প্রত্যাখ্যিত হচ্ছিল। কখনো অভিজ্ঞতার অভাব, কখনো আবার সাধারণ পোশাক ও ব্যবহারের কারণে তাকে ফিরিয়ে দেওয়া হতো। পকেটে টাকা নেই, মেসে থাকার খরচ বাড়ছে, বাড়ি থেকে বাবার শরীর খারাপের খবর এলো। রূপা তখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া এক যোদ্ধা। সেই চরম মুহূর্তে সে ঠিক করলো সে অন্যের অধীনে কাজ খোঁজার চেয়ে নিজেই কিছু করবে। তার ছোটবেলা থেকেই হাতের কাজ ও সেলাইয়ের খুব শখ ছিল। সে তার জমানো টাকা দিয়ে একটা পুরনো সেলাই মেশিন কিনল। এরপর রূপা অনলাইনে একটা ছোট্ট পেজ খুলল এবং নিজের ডিজাইন করা কাপড়ের ছবি আপলোড করতে শুরু করলো। প্রথমে কেউ অর্ডার দিচ্ছিল না, কিন্তু সে হাল ছাড়েনি। সে তার ডিজাইনে গ্রাম বাংলার ঐতিহ্য এবং আধুনিকতার ছোঁয়া রাখল। ধীরে ধীরে মানুষ তার কাজের কদর করতে শুরু করলো। 6 মাস পর তার ছোট্ট ঘরে কাপড়ের স্তূপ জমতে শুরু করলো। 1 বছরের মাথায় সে একটি ছোট্ট কারখানা দিল। সেখানে গ্রামের আরও 5 জন অসহায় মহিলার কর্মসংস্থান হলো। রূপার ব্র্যান্ড মাটির টান ধীরে ধীরে শহরের নামী বুটিকগুলোতে জায়গা নিল। আজ রূপা সেই সাধারণ গ্রামের মেয়েটি নেই। সে এখন একজন সফল নারী উদ্যোক্তা।
তার কারখানায় এখন 300-র বেশি মানুষ কাজ করে। ভাবা যায়, যে গ্রামবাসী একদিন তাকে অবজ্ঞা করেছিল, তাচ্ছিল্য করেছিল, আজ তারাই রূপাকে তাদের গর্ব মনে করে। রূপা ভুলে যায়নি তার অতীতের লড়াই, তাই সে তার গ্রামে একটা স্কুল তৈরি করেছে, যাতে কোনো মেধাবী মেয়ে টাকার অভাবে পড়াশুনো বন্ধ না করে। সে এখন বড় বড় সেমিনারে বক্তব্য রাখে, হাজারো মানুষের অনুপ্রেরণা সে। তার জীবনের মূল মন্ত্র একটাই, শূন্য থেকে শুরু করা কঠিন, কিন্তু পরিশ্রম আর সততা থাকলে শিখরে পৌঁছানো অসম্ভব নয়।